সকলকে গাইড লার্নিং এ স্বাগত। আজকে আমরা ক্লাস 9 কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাটকটা পড়ব। আচ্ছা, নাটকটা পড়ার আগে আমরা এই নাটকটা সম্বন্ধে একটু বিস্তারিত জানব। তারও আগে, নাটকের বিস্তারিত জানারও আগে আমরা কালিদাস সম্পর্কে জানব। তো তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো যে স্যার, কালিদাসকে তো আমরা শুনেছি ছোটবেলা থেকে মূর্খ কবি কালিদাস বলে ডাকতে, তবে কেন আজকে তার নাটক পড়বো আমরা, কেনই বা পড়তে যাব? তো আরো পিছনে হয়তো কোনো কারণ আছে, নিশ্চয়ই তাই জন্য আমাদের পড়তে হচ্ছে। তো পড়ার আগে আমরা তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে দিই, যারা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা পড়া শুরু করি। আচ্ছা, তারও আগে আরেকটা কথা বলে দিই ছোট্ট করে। যদি তোমরা প্রত্যেকেই সামনে টেক্সট বুকটা রাখবে, হাতে একটা পেন্সিল অবশ্যই রাখবে, কারণ আমি যে লাইনগুলো তোমাদের বলবো সেগুলো তোমরা একটু কোট করে দেবে, কারণ ওটা তোমাদের পরীক্ষার সময় ওই লাইনগুলো থেকেই তোমাদের কোশ্চেন আসবে। কোন কোশ্চেন? শর্ট কোশ্চেন। চলো তাহলে আমরা পড়ায় যাই। আচ্ছা, কালিদাস সম্পর্কে আমাদের বইতে ওরকম বিস্তারিত দেওয়া নেই। তো যেমন আমরা এইটা পড়ে এসেছি যে কালিদাস বা যে কোনো একজন কবি, সাহিত্যিক, নাট্যকার প্রত্যেকের সম্বন্ধে একটু বিস্তারিত ছোট্ট করে দেওয়া আছে, বইয়ের পিছনের পাতায় দেওয়া থাকে। তো নাইনে তো সেটা নেই, আমরা বড় হচ্ছি, তো সেভাবে তো দেওয়া থাকবে না। তাহলে কি, তার জন্য তো আমি আছি, তোমাদেরকে সহজভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা শুধু ক্লাসটা মন দিয়ে করো, এটাই আমি চাই। তো চলো পড়ায় যাই। তো কালিদাস সম্পর্কে প্রথমত বলে দিই, কালিদাস সম্পর্কে কোনো সেরকম ভাবে বিস্তারিত জানা যায় না, যে কালিদাস আসলে কে আদৌ, মানে সে কবে জন্মিয়েছিল কিংবা কি, সেসব বিস্তারিত তেমন কিছু জানা যায় না। তবে হ্যাঁ, একটু তার জীবনী সম্পর্কে একটু বলছি তোমাদেরকে। কালিদাস প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক ছিলেন, একজন অন্যতম সাংস্কৃতিক কবি ছিলেন এবং নাট্যকার ছিলেন। তার জীবন সম্পর্কে সঠিক, যেমন বললাম, যে কোনো ধারণা পাওয়া যায় না। তো তিনি জন্মিয়েছিলেন ওই চতুর্থ কিংবা পঞ্চদশ খ্রিস্টাব্দের ওই সময়ের মাঝের দিকে। তো তার অনেক নাটক আছে, কবিতা আছে, তারপরে খণ্ডকাব্য আছে, ঠিক আছে। তো আমরা একটু জানি মহাকাব্য, তিনি কি কি মহাকাব্য লিখেছেন। তিনি মহাকাব্য লিখেছেন, দুটি মহাকাব্য আমরা জানতে পেরেছি, সেটা হলো রঘুবংশম আর কুমার সম্ভব, ঠিক আছে। আর তার নাটক আছে অভিজ্ঞান শকুন্তলা, রাজা দুষ্মন্তর শকুন্তলার প্রেম কাহিনী, যার ওপর ইউরোপে জনপ্রিয় হয়, ঠিক আছে। যেমন এই যে তোমাদের ধীবর বৃত্তান্ত নাটকটা, সেটাই কিন্তু এই অভিজ্ঞান শকুন্তলা এই নাটক থেকেই নেওয়া হয়েছে, এই ধীবর বৃত্তান্তটাই লেখা হয়েছে, ঠিক আছে। তারপরে আরো আছে মালবিকা গিনিমিত্রম, রাজা অগ্রিম রাজা অগ্নিমিত্র ও মালবিকার প্রেম কাহিনী নিয়েও একটা আছে, যেটা এখানে নেই তোমাদের। তোমাদের শুধু কালিদাসের নাইনেই এই ধীবর বৃত্তান্তটা আছে। তো ধীবর বৃত্তান্তটা এবার তাহলে আমরা পড়ি, মানে পড়ার আগে আমরা একটু ধীবর বৃত্তান্ত সম্বন্ধে জানবো, যে এই নাটকটা কি নিয়ে হয়েছে, কি জন্য হয়েছে, কিভাবে এই নাটকের শুরু হয়েছে। বেশ, তোমাদের কিন্তু পড়তে বেশ মজা লাগবে। তো চলো শুরু করি। আচ্ছা, তার আগে আমার তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি তোমাদেরকে নোটস অবশ্যই লিখে দেবো, সেটা নিয়ে তোমাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। আমি নোটস লিখিয়ে দেবো। তোমাদেরকে নোটস যদি তোমরা, আমি তোমাদের নোটস দিয়ে আমি ইউটিউবে আপলোড করে দেবো, তোমাদের ক্লাসেসে দেবো। এবং তোমরা যদি পিডিএফ করতে যাও, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা যোগাযোগ করলেই আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করে দেবে কোন ক্লাস এবং কোন নোটসটা চাই, ঠিক আছে। বাংলায় তোমাদেরকে আমি বাংলাই পড়াবো, বাংলার জন্যই। তো বাংলার কোন ক্লাসের কোন কবিতার বা কোন গল্পের বা কোন নাটকের নোটস তোমরা চাও, ঠিক আছে। তো চলো পড়া শুরু করি। ধীবর বৃত্তান্ত তার নাটকটা হচ্ছে তিনজন ব্যক্তিকে নিয়ে। তার হলো রাজা দুষ্মন্তর, শকুন্তলা, আর হচ্ছে তোমাদের আহ, মহর্ষি মহর্ষি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, মহর্ষির অনুপস্থিতিতে একদিন শকুন্তলা জঙ্গলে ওই হরিণ, তারপরে সমস্ত পশু পাখিদের নিয়ে প্রকৃতির কোলে এমনি বসে গল্প করছিল। তো সেই সময়ে রাজা দুষ্মন্ত শিকার করতে আসে। তার মানে তোমরা জানো যে আগেকার যুগে রাজারা বেশিরভাগ শিকার করতে যেত, হরিণ শিকার, বাঘ শিকার করতো বেশিরা, হরিণ শিকার করতো। তো সেরকমই রাজা দুষ্মন্ত তোমার চলে আসে। তো হঠাৎ তিনি দেখে যে একটা জঙ্গলের মধ্যে একটা খুব সুন্দর একজন নারী
একজন নারী বসে আছে। তো তাকে সেটা তাকে দেখে, শকুন্তলাকে দেখে তার বেশ ভালো লাগে, তার প্রেমে পড়ে যায়। তা হয় না যে একটা ভালো সুন্দরী মেয়ে বসে আছে, একটু প্রেম প্রেম ভাব আসে, একটু মনে আনন্দ আসে। তো সেই প্রেম প্রেম হয়, প্রেম থেকে মানে একে পরিচয় হয়, পরিচয় থেকে ঘনিষ্ঠতা হয়, ঘনিষ্ঠতা প্রেম হয়, প্রেম থেকে বিবাহ হয়। মহর্ষি অনুপস্থিতিতেই হয় এইসব। তো আহ, তারপর তাদের দুজনের সঙ্গম হয়, তারা দুজনেই একে অপরকে মিলনে হয়। তো হওয়ার পরে শকুন্তলা অন্তঃসত্ত্বা হয়, মা হয়। তখন রাজা দুষ্মন্তর বলে যে আমি তো তোমাকে এইভাবে নিয়ে যেতে পারবো না, কারণ রাজা দুষ্মন্তর একজন রাজা, তিনি চাইবেই যে তার রানীকে সে একদম সসম্মানে সৈন্য দল বল হাতি রথে করে নিয়ে যাবে। তো সেই সময় তো রাজা দুষ্মন্তর একাই এসছে, কেউ নেই তার সাথে। তো তখন সে শকুন্তলাকে বলেছিল যে শকুন্তলাকে সে তার একটা হাতের আংটি দিয়েছিল এবং বলেছিল এই কেউ যদি তোমাকে আমার সৈন্যবল এসে নিয়ে যাবে সসম্মানে, আর যদিও না আসে তাহলে তুমি আমাকে এই আংটি দেখাবে, আংটি দেখালে তাহলে আমি তোমাকে চিনতে পারবো। ঠিক আছে? তো সেটা অনুযায়ী আহ, তোমার তারপরে হঠাৎ রাজা দুষ্মন্ত চলে যায়। তারপরে মহর্ষি যখন আসে কুটিরে, তখন দেখে শকুন্তলা অন্তঃসত্ত্বা অবস্থা আছে। তখন সে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে যে তার স্বামী অর্থাৎ রাজা তাকে ভুলে যাবে। তো যখনই এই অভিশাপ দেয়, তখন তার যখন এই আংটি হারিয়ে যাবে, তখন সে রাজা তাকে ভুলে যাবে। তো এবার হঠাৎ অনেক বছর হয়ে গেছে শকুন্তলাকে নিতে রাজা দুষ্মন্তর আসছে না। আহ, ভুলে ভুলে গেছে। তো কি করেছে, শকুন্তলা কি করে, সে তখন দুষ্মন্তরের কাছে যাবে বলে সিদ্ধান্ত নেয়। তো সিদ্ধান্ত নেওয়ার পরে সে যখন যায়, তখন তার খুব জল তেষ্টা পায়। জল তেষ্টা পাওয়ার ফলে সে একটা পুকুরে জল খায় স্নান করার সময়। তখন সে স্নান করার সময় পুকুরে ঠিক না, নদীতে নদীতে স্নান করার সময় তার হাতের যে আংটি, যেটা রাজা দুষ্মন্ত তাকে দিয়েছিল, সেই আংটিটা খুলে পড়ে যায় এবং একটা মাছ খেয়ে ফেলে, রুই মাছ খেয়ে ফেলে। তো তারপরে সে আংটি যখন হারিয়ে যায়, তখন শকুন্তলা বুঝতে পারে না যে আংটিটা হারিয়ে গেছে। তো সে রাজার কাছে যায়, প্রহরীরা তাকে তো ঢুকতে দেবে না, না তোমাকে আমি ঢুকতে দেবো না। তখন শকুন্তলা জোর করে যায়, তখন শকুন্তলা তখন অন্তঃসত্ত্বা অবস্থায় তখন রাজার কাছে যায়। রাজাকে তখন সে বলে যে আমার গর্ভে আপনার সন্তান আছে। তখন রাজা কিন্তু সম্পূর্ণটা ভুলে গেছে, কারণ মহর্ষির অভিশাপ ফলেছে। তো তখন রাজা বলে যে আমার নামে এমন বড় কলঙ্ক, বলে শকুন্তলাকে তাড়িয়ে দেয়। তো শকুন্তলা রাগে অভিপ্রায়ে সে ফিরে যায় এবং তার ছেলে হয়, একটা সুন্দর ছেলে সন্তান হয়। কিন্তু শকুন্তলা ভুলে যায়। তো তারপরে একদিন হঠাৎ এক ধীবর ধীবর একটা রুই মাছের মধ্যে, একটা জেলে অর্থাৎ ধীবর মানে জেলে, রুই মাছের মধ্যে একটা রুই মাছ না, কাতলা মাছ না রুই মাছ, পড়তে গিয়ে আমরা জানবো। তো সে মাছের মধ্যে পেট কাটতে গিয়ে সে মাছের মধ্যে থেকে মুক্ত বসনে একটা সোনার আংটি পায়। তো সেটা যে যখন বাজারে বিক্রি করতে যায়, তখনই তাকে প্রহরীরা ধরে ফেলে এবং তাকে রাজা দুষ্মন্তের কাছে নিয়ে আসে। তখন সে বলে যে আপনার প্রভু, আমি তো এসব কিছু জানি না, আমি একজন সামান্য জেলে। তো আমি এটা পেয়েছি। তখন আংটিটা দেখে সে সে চিনতে পারে যে এই আংটিটা তো আমি আমার শকুন্তলাকে দিয়েছিলাম। তো তারপরে সে প্রহরী পাঠায় শকুন্তলার কাছে, সে নিজে যায়। নিজে গিয়ে সে দেখে শকুন্তলা। তখন শকুন্তলা তাকে প্রত্যাখ্যাত করে যে তুমি একটা সময় আমাকে প্রত্যাখ্যাত করেছো, আজকে আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম। তো সেটা দেখার পরে রাজা দুষ্মন্ত অনেক তাকে কাকুতি মিনতি জানায়, অনেক তার কাছে ক্ষমা প্রার্থনা চায়। তারপরে যখন সে তার ছেলেকে দেখে যে এটাই তার ছেলে, আহ, তো সে দেখে অনেক খুশি হয়। তারপরে শকুন্তলা অনেক তাকে নিজেকে বোঝায় এবং তারপরে তারা দুজনেই আহ, ফিরে যায়, তাদের রাজ্যে ফিরে যায়। তো সেটা যাওয়ার তারপরেই তারা সুখে শান্তিতে সংসার করে। তো এই হলো এর প্রেক্ষাপট। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, ধীবর বৃত্তান্ত। আচ্ছা, ধীবর মানে হচ্ছে তোমার জেলে, আর বৃত্তান্ত মানে কি? বৃত্তান্ত মানে হচ্ছে ধীবর বৃত্তান্ত।
মানে জেলে থেকে সম্পূর্ণ যাত্রাটা। ঠিক আছে, তো চলো আমরা নাটকটা পড়ি। তো সবাই হয়তো বইটা নিয়ে রেখেছো এবং পেনটা নিয়েছো। আচ্ছা, পেন্সিল নিয়েছো। তো আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারলাম, যে পুরুষ সব সময় দুটো কারণের জন্যই নারীর প্রতি আসক্ত হয়। এক হলো বি- এক হলো তার আহ, যৌবন অবস্থায়, তার যৌবনের যে আগুন, সেটাকে নিভানোর প্রথম প্রথম কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে তার পিতা হওয়ার সময়। ঠিক আছে, তো এই ধীবর বৃত্তান্ত এই কথাটাই আমাদেরকে মূল বোঝাচ্ছে। আচ্ছা, চলো, তাহলে চলো আমরা নাটকটা পড়ি। আচ্ছা, আজকে তোমাদেরকে এই নাটকটাই আমি পুরোটাই কমপ্লিট করাবো। যদি হয়তো একটুখানি বাকি থাকে তাহলে সেটা পরের পার্টে আমরা শেষ করে দেবো। হয়তো একটু পার্টই আমি একটুখানি হয়তো কম থাকতে পারে, বা আমি চেষ্টা করবো আজকের মধ্যেই সম্পূর্ণটা করিয়ে তোমাদেরকে পরের ক্লাসে কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়ার। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি প্রথমেই, আমাকে একদম পরে বলবে না। সেটা হলো, আমি এমসিকিউ তোমাদেরকে কোনো কোশ্চেন লেখাবো না। এসএ কিউ খুব কম লেখাবো, কিন্তু বড় কোশ্চেন লেখাবো। এসএ কিউ এমসিকিউ তোমরা অবশ্যই বইটাকে পড়বে, কারণ তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ক্ষেত্রে খুব বাজে কোশ্চেন প্যাটার্ন করছে। বাজে কোশ্চেন প্যাটার্ন কি বলতে কি, কোনো ধরাবাঁধা কোশ্চেন হচ্ছে না, এমনকি বড় কোশ্চেনও কোনো সাজেশন পাওয়া যাচ্ছে না, এমনকি তোমার আগের বছরের কোশ্চেন থেকেও কোশ্চেন আসছে। এইসব এরকম একটা বাজে অবস্থা চলছে। ধারাবাহিকভাবে কোশ্চেন যেটা হয় সেই কোশ্চেন থেকে বিচ্ছিন্নভাবে কোশ্চেন হচ্ছে। তাহলে চলো, তোমাদেরকে যেটা বললাম, যে শর্ট কোশ্চেন আমি এমসিকিউ একদমই লেখাবো না। শর্ট কোশ্চেন এসিকিউ কয়েকটা হয়তো লেখাবো, যেগুলো খুবই দরকারি, কিন্তু খুবই দরকারি বলে হয় না, কারণ ক্লাস নাইনের পরীক্ষা, স্কুলের পরীক্ষা ওসব কিছু বাদ বিচার হয় না। আর সাজেশন করবে না। সাজেশন আমি একমাত্র দেবো মাধ্যমিকের সময়, তাও কয়েকটা, কিন্তু তোমাকে পড়তে হবে সবটা। ঠিক আছে, তো চলো। মহর্ষি কর্ণের তপবনে তো চলো শুরু করি। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গিয়েছিলেন। আচ্ছা, এই লাইনটা একটু কোট করবে। এই যে আমি যে লাইনগুলো দেখাচ্ছি, কোট করছি সেই লাইনটা, ঠিক আছে? ফার্স্ট লাইন কোট করবে অবশ্যই। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলা খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। আচ্ছা, ঋষি ঋষির নাম কি তাহলে? ঋষি দুর্বাসা। ঠিক আছে, শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষির অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। আচ্ছা, এই জায়গাটায় তাহলে শকুন্তলাকে অভিশাপ দিল, যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন সে শকুন্তলাকে ভুলে যাবে। এই যে এই জায়গাটা তোমাদেরকে প্রথমে যেটা বলছিলাম আমি। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবেই সাপের প্রভাব দূর হবে। অর্থাৎ সখী প্রিয়ংবদা তার অনুরোধ বলেছিল, যে যদি কোনো নিদর্শন দেখাতে পারে, অর্থাৎ সে আংটি বা কোনো কিছু নিদর্শন দেখাতে পারে, তবেই সে শকুন্তলাকে মনে করবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করালেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। আচ্ছা, স্মারক চিহ্ন, এই লাইনটা কোট করবে। আচ্ছা, এইখানটা থেকে তোমাদের এমসিকিউ আসবে, যে কোনটা হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন? আংটি। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্তর সমীপে উপস্থিত হলেন, তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। অর্থাৎ রাজা দুষ্মন্তরের সামনে উপস্থিত হয়েও তিনি শকুন্তলাকে চিনতে পারলেন না। এদিকে পথে শচিতার্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। কোন সময় শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে যায়? এই হ্যাঁ, কোন সময় খুলে পড়ে যায়? যখন স্নানের সময়, তখন আংটিটা হাত থেকে খুলে পড়ে যায়।
শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটিটা পেল এক ধীবর। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষী প্রবেশ। এই লাইনটা কোট করবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী, তবে তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। আচ্ছা, জেলেটা কোথায় থাকে? শক্রাবতারে, ঠিক আছে? আচ্ছা, পুরুষ মানে এখানে কিন্তু জেলের কথাই বোঝানো হয়েছে। দ্বিতীয় রক্ষী, বেটা বাটপা, আমরা কি তোর আমরা আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি? শ্যালক সূচক, একে পূর্বাপর একে পূর্বপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। পূর্বপর মানে পর পর, পূর্বপর মানে পর পর, পর, হ্যাঁ। তো পূর্বপর মানে পর 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 পর, তাই তো? আচ্ছা, তারপর দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন। বল কি বলছিস? পুরুষ, আমি যা আমি জাল বড়শি ইত্যাদি নানান উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক হেসে হেসে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ, শুনুন মহাশয়, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে ব্যক্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই ব্যক্তি নিন্দনীয়, নিন্দনীয় মানে ঘৃণা, নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটার তোমাদের কোশ্চেন আসতে পারে, এই লাইনটা বলার উদ্দেশ্য কি, এই লাইনটা বলার মূল তাৎপর্য কি, এটা আসতে পারে। বেদাঙ্গ বেদাঙ্গ ব্রাহ্মণম ব্রাহ্মণয় স্বভাবে দয়া দয়া পরায়ণ হলেও যজ্ঞী পুরুষ, যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। আচ্ছা, শ্যালক, তারপর তারপর পুরুষ, একদিন একটা রুই মাছ, আচ্ছা তোমাদেরকে একটু আমি মাছ নিয়ে করছিলাম, তা ওখানটা হবে রুই মাছ। একদিন রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে একটা আংটি দেখতে পেলাম। ঠিক আছে, এই লাইনটা একটু তোমরা ইয়ে করবে, লাইন করবে, কোট করবে। তোমাদের এই লাইনগুলো থেকেই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? বিশেষ করে এমসিকিউ। তখন সেই সময় পেটের মাছের পেট তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্ত ঝলমলে একটা আংটি দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরে আনলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। শ্যালক, জানুক জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে। আচ্ছা, কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করেছিল? যে এ অবশ্যই গোসাপ খাওয়া ছেলে। তবে আংটি পাওয়ার ব্যাপারে যা বলল তা একেবারে একবার অনুসন্ধান করে দেখতে হয়, সুতরাং রাজবাড়িতেই যাই। দুই রক্ষী, তবে তাই হোক, চলো রে, চল রে গাঁট কাটা। আচ্ছা, তাকে রক্ষীরা কি বলেছিল? গাঁট কাটা। শ্যালক, আচ্ছা সবাই এগিয়ে চললেন। শ্যালক সূচক, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হয়েছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী, জানুক, আচ্ছা দ্বিতীয় রক্ষীর নাম কি? জানুক, একে মারবার আগে
এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এক্ষুনি নিষ্পিস করছে, জেলেকে দেখিয়ে দিল। আচ্ছা, মানে কতটা নির্দয় মানুষ হতে পারে এরা, সেটা আমরা এই গল্প দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, যে কোনো এখনো বিচার হলো না, তার সত্ত্বেও তার মৃত্যুর আশঙ্কা নিয়ে কিভাবে একটা নির্দয়ের মতন আচরণের কথাবার্তা হচ্ছে, তা এই দেখেই আমরা বুঝতে পারি। কিন্তু কি করবে, জেলে সে গরিব মানুষ, সে সে তো আর এর বিরোধিতা করতে পারে না। তো পরেরটা, পুরুষ জেলে, মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। এটা খুব ভালো একটা কথা বললো যে বিনা দোষে আমাকে মারবেন না। এটা ঠিকই যে কোনো দোষ ছাড়া তার প্রতি কেন এরকম আচরণ করা হচ্ছে। বিনা দোষে আমায় মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে, এই তো আমাদের প্রভু মহারাজের হুকুম হাতে নিয়ে এদিকেই আসছেন। আহ, হয় তোকে শকুন দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। তাহলে কিভাবে একটা মানুষকে নিয়ে কতটা নীচ মানসিকতা নিয়ে কথা বলা যায়, সেটা এইখান থেকেই আমরা জানতে পারছি। রাজশ্যালকের প্রবেশ। শ্যালক, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি যে প্রমাণিত হয়েছে। সূচক, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতে বাঁধন খুলে দিলেন। পুরুষ শ্যালককে প্রণাম করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? শ্যালক, মহারাজ আংটি মূল্য সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করে, প্রভু অনুগৃহীত হলাম। সূচক, এ কি যা তা অনুগ্রহ? এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া। জানো হুজুর, যে পরিণাম পরিতোষিক পরি- যে পরিমাণ পারিতোষিক দেখছি, তাতেই বোঝা যাচ্ছে সেই আংটি রাজার খুব প্রিয় ছিল। শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেটা সে আংটি দেখে মহারাজ কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিলম্বভাবে চেয়ে রইলেন। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানু, তার চেয়ে বলো এই জেলে সেবা করলেন। জেলেকে সিংহায় ভরা দৃষ্টি দেখালেন। পুরুষ জেলে, মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি, জানো এটা তুমি ঠিক বলেছ। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। ঠিক আছে, তো এই হলো তোমাদের পুরো নাটকটা। তোমাদের আচ্ছা, এর শেষ পর্যন্ত বলে দিই। তর্জমা করেছেন, আচ্ছা এই নাটকটা তর্জমা করেছেন হলে সত্যেন্দ্রনাথ চক্রবর্তী। তোমাদেরকে প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু আমি একটু ভুলে গেছিলাম। ঠিক আছে, এই নাটকটা তর্জমা করেছেন সত্যেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমেই বলে দিয়েছি একটু লাইক করে দেবে। ঠিক আছে, তো আচ্ছা, আমার নাম্বারটা যদি তোমরা নিতে যাও, তার জন্য নাম্বার হলো 811602, আচ্ছা 20207। ঠিক আছে, আমার নাম্বারটা এই যে, আমাকে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দেবে, এবং ক্লাসটা অবশ্যই লিখে পাঠাবে। কোন ক্লাস এবং কোন গল্পটা চাইছো সেটা অবশ্যই লিখবে, নাহলে আমি বুঝতে পারবো না। তো দেখা হচ্ছে তোমাদের পরের ক্লাসে, এবং পরের ক্লাসে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার লেখাবো। তো ততদিনে ভালো থাকো, ততদিন ঠিক নয়, পরের ক্লাসেই দেখা হচ্ছে। আচ্ছা চলো, তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।